সবাইকে নমস্কার। মনে করুন ভোটের দিন আপনি পোলিং বুথে ইভিএমে ভোট দিতে গেলেন এবং তাকিয়ে দেখলেন যে একজন প্রার্থীও আপনার পছন্দর নয় এবং কেউ হয়তো দুর্নীতিবাজ, কেউ হয়তো গরুচোর, কেউ বা নিজের এলাকায় কোনো কাজই করেনি। এই রকম পরিস্থিতিতে আপনি কি করবেন? ভোট না দিয়ে বাড়ি ফিরে আসবেন, নাকি বাধ্য হয়ে কিছু কম খারাপ ব্যক্তিকে ভোট দেবেন? হ্যাঁ, ঠিক এই সমস্যার সমাধানের কারণের জন্যই কিন্তু নোটা বা নান অফ দ্য অ্যাবভ এই জিনিসটি চালু করা হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়ার পরে। কিন্তু একটা সবচেয়ে বড় প্রশ্ন আমাদের মধ্যে আসে যে এই নোটায় যদি সবাই ভোট দেয় এবং নোটা যদি জিতে যায়, তাহলে কি হয়? ওখানে কি আবার পুনর্নির্বাচন হয়, নাকি ওখানে রাষ্ট্রপতি বা গভর্নরের রুল লাগানো হয়? কি হয় ওখানে? এই বিষয়টি জানবার জন্যই কিন্তু আমি এই ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। ফলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, খুব ইন্টারেস্টিং জিনিসটা। সর্বপ্রথম 2013 সালে সুপ্রিম কোর্ট কিন্তু এক ঐতিহাসিক রায় দিয়েছিল, যেখানে এই নোটা কিন্তু ভারতীয় নির্বাচন ব্যবস্থায় যুক্ত করা হয়েছিল, যার মূল উদ্দেশ্যই ছিল রাইট টু রিজেক্ট বা প্রত্যাখ্যান করার অধিকার জনগণকে দেয়া। কিন্তু ভারতীয় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নোটাতে পড়া ভোটগুলিকে কিন্তু বৈধ ভোট হিসেবে ধরা হয় না। ধরা যাক কোনো একটি কেন্দ্রে মোট 100টি ভোট আছে, ঠিক আছে, যার মধ্যে নোটায় পড়েছে 60টি ভোট এবং বিজেপিতে পড়েছে মোটামুটি ওই ধরুন 20টি ভোট, আর তৃণমূলে পড়েছে 10টি ভোট, আর সিপিএমে আর 10টি ভোট পড়েছে। এই পরিস্থিতিতে আপনি হয়তো ভাবছেন যে নোটা হয়তো জিতে যাবে কিংবা এখানে হয়তো পুনর্নির্বাচন হবে। আসলে এখানে জিতবে কিন্তু তখন বিজেপি। বিজেপির কথা ছেড়ে দিন, ধরুন নোটায় যদি 99টি ভোট পড়ে আর একটি ভোট যদি কোনো একটি দলের প্রার্থী পায়, তাহলে কিন্তু ওই দলটি জিতে যাবে। একটি ভোটের মাধ্যমেও কিন্তু জিতে সংসদ বলুন বা পার্লামেন্ট বলুন কিংবা স্টেট লেজিসলেচার অ্যাসেম্বলি, সেখানেও কিন্তু পৌঁছে যাবে। ফলে নিয়ম কিন্তু অদ্ভুত নিয়ম একেবারে। আসলে সাধারণ যুক্তিতে মনে হতেই পারে যে নির্বাচন বাতিল হওয়া প্রয়োজন, কিন্তু ভারতে কিন্তু ব্যবহার করা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম, অর্থাৎ যে সব থেকে বেশি ভোট পায় সেই কিন্তু জয়ী হয়। তাছাড়া দ্য ইলেকশন কন্ডাক্ট অফ 1961-এর যে রুল আছে, তার 64তম যে ধারা আছে, সেটি অনুযায়ী কিন্তু নির্বাচনে নোটার ভোটকে পুরোপুরি বাদ দিয়ে নোটা বহির্ভূত যে ভোটগুলো আছে সেগুলি গণনা করেই কিন্তু কে জয়ী হয়েছে সেটা ঠিক করা হয়। স্বাভাবিকভাবে আপনাদেরও মনেই হচ্ছে যে তাহলে নোটার প্রয়োজন কোথায়, এর গুরুত্ব কোথায়, কি কাজে লাগে, ফালতু ফালতু ইভিএম এর জায়গা কেন খাচ্ছে? আসলে সত্যি সত্যি নোটা হচ্ছে এক প্রকারের নখ আর দাঁতবিহীন বাঘ। তবে মহারাষ্ট্র এবং হরিয়ানায় কিন্তু একটি ভালো নিয়ম আনা হয়েছে, কেননা ভারতের প্রত্যেক রাজ্যের নিজস্ব নির্বাচন কমিশনার আছে এবং মহারাষ্ট্র এবং হরিয়ানার যে নির্বাচন কমিশনাররা আছে তারা ঠিক করেছে যে পঞ্চায়েত নির্বাচন এবং যে লোকাল বডিসের যেসব ইলেকশন হয়, সেখানে যদি নোটা জিতে যায় তাহলে কিন্তু ওই অঞ্চলে পুনরায় ভোট করানো হয়। ফলে এই নিয়মটি যদি ভারতের অন্যান্য রাজ্যে জারি করা হয়, তাহলে কিন্তু একটি খুবই বড় এবং ভালো পদক্ষেপ হতে পারে। আপনারা এ বিষয়ে কি মনে করেন, যে ভারতের অন্যান্য রাজ্যেও কি এই নিয়মটি জারি করা উচিত? ভোট তো প্রায় চলে এসেছে, কিন্তু কখনো ভেবে দেখেছেন যে যারা জেলে বন্দী আছে তারা কি কখনো ভোট দিতে পারে, নাকি তাদের ভোটাধিকার নেই? এ বিষয়ে কিন্তু ভারতের ইউপিএসসি পরীক্ষায় অনেকবার প্রশ্নও কিন্তু এসে গেছে। আসলে সবার আগে জানুন ভারতে বর্তমানে কতজন জেলে বন্দী আছে, তাহলে পুরো বিষয়টি আরো ইন্টারেস্টিং হয়ে যাবে এবং একটি অনুমানও করা যাবে যে যারা জেলে বন্দী আছে তারা যদি ভোট দেয় তাহলে ইলেকশনের ওপরে কতটা প্রভাব পড়ে বা পড়ে না। আসলে ইন্ডিয়ান ক্রাইম রেকর্ড ব্যুরো 2023 সালে একটি গবেষণাপত্র প্রকাশ করে, যেটির নাম ছিল ইন্ডিয়ান প্রিজন স্ট্যাটিস্টিক, যেখানে দেখানো হয়েছে বর্তমানে ভারতে কিন্তু মোট 5,30,000 জন জেলে বন্দী আছে এবং এই 5,30,000 জনের মধ্যে 73% অর্থাৎ 3,89,000 জন কিন্তু এখনো কনভিক্টেড হয়নি, অর্থাৎ এদের কিন্তু দোষ এখনো প্রমাণিত হয়নি। এরা জাস্ট জেলে বসে আছে নিজেদের ট্রায়ালের অপেক্ষায়। অন্যদিকে 25.6% বা প্রায় 1,30,000 জন কিন্তু কনভিক্টেড হয়ে গেছে, অর্থাৎ এদের কিন্তু দোষ প্রমাণিত হয়ে গেছে এবং এরা জাস্ট জেলে বসে নিজেদের সাজা ভোগ করছে। ফলে একটি জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে ভারতের বিচার ব্যবস্থার অবস্থা বর্তমানে কি অবস্থায় আছে, এবং এ বিষয়ে কিন্তু বেশি বলা যাবে না, তাহলে কিন্তু কন্টেম্পট অফ কোর্ট কেস আমার উপরে লাগিয়ে দেওয়া যেতেই পারে। যাই হোক, আসলে ভারতীয় জেল থেকে কোনো মতে কোনো অবস্থাতেই কিন্তু ভোট দেওয়া যায় না। সে আসামি হোক কিংবা নির্দোষী হোক, জেলে থাকলে ভোট দেওয়া যাবে না। অন্যদিকে জেলে বসে কিন্তু ভোটে দাঁড়ানোও যায় এবং মন্ত্রীও হওয়া যায়। এটি শুনে যদি আপনাদের মাথা গরম হয়ে যায়, তাহলে দাঁড়ান আর একটু শুনে যান যে জেল থেকে কেন কোনোভাবেই ভোট দেওয়া যায় না এবং
কোন বিশেষ পরিস্থিতিতে জেলে বসেও কিন্তু রাজার হালে পোস্টাল ব্যালটে ভোটও দেওয়া যায়, যেটি শুনে আপনারা আরো চমকে যাবেন, আরো রাগ বেশি হারে বেড়ে যাবে। ফলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলে ভারতীয় সংবিধানের 326 নম্বর ধারা অনুযায়ী ভারতে ভোটাধিকার বা ভোটদানের অধিকার কিন্তু কোনো মৌলিক অধিকার না, এটি হচ্ছে এক প্রকারের স্ট্যাটিউটারি রাইট বা কনস্টিটিউশনাল রাইটও বলতে পারেন, অর্থাৎ সংবিধানের থেকে প্রাপ্ত ক্ষমতা। এবং সরকার বা পার্লামেন্ট যদি ইচ্ছা করে আপনার কাছ থেকে যদি ভোটাধিকার কেড়ে নেয়, তাহলে কিন্তু আপনি ডাইরেক্টলি সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারবেন না যে আপনার ভোটাধিকার যেন ফেরত দেওয়া হয়, কেননা এটি কিন্তু ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ছে না, ফলে বেসিক স্ট্রাকচারের মধ্যেও কিন্তু এক প্রকার পড়ছে না। ফলে এখানে কিন্তু অনেক লুপ হোল আছে। এই কারণেই কিন্তু ভারতে কিন্তু পাগলদের ভোট দেওয়ার অধিকার নেই, কেননা পাগলরা তো মানে মেন্টালি আনস্টেবল, তারা নিজেরাই জানে না নিজেদের কিভাবে উন্নতি করব বা নিজের ভালো কি করে করব। তাহলে পাগল কিভাবে জনপ্রতিনিধি নির্বাচন করবে? কিন্তু এখানে নেতারা তো কেমন সে সবাই জানেন, এখানে পাগলকে আর দোষ দিয়ে লাভ নেই, প্রথম কথা। তবে এখানে একটি কথা বলবো, এই বইটি মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিডি বসু একটি অসাধারণ বই, এবং অন্যান্য বইও আছে, আপনারা চাইলেই পড়তে পারেন। এর পাশাপাশি ভারতীয় আইন ব্যবস্থার আরেকটি চমকানোর মতন জিনিস হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 সেকশন 62, যেখানে বলা আছে যে কেউ জেল থেকে বাইরে যদি জামিনে আসে সে কিন্তু ভোট দিতে পারবে। অর্থাৎ ধরুন ভোটের সময় কোনো খুনি বা কোনো দাগী আসামি জেল থেকে বাইরে এসেছে জামিনে কোনো কারণে, সে কিন্তু ভোট দিতে পারবে। কিন্তু কোনো ব্যক্তি ভুলবশত হয়তো জেলে পৌঁছে গেছে বা পুলিশ কাস্টাডিতে আছে, কিংবা এখনো কোনো ব্যক্তির হয়তো মানে দোষ প্রমাণিত হয়নি, সে কিন্তু ভোট দিতে পারবে না কোনো মতেই। মানে ভাবতে পারছেন কি ধরনের লজিক আইনের যে মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, মানে একটি লুপহোলের মধ্যে আরেকটি লুপহোল, মানে চারিদিকে শুধু লুপহোল আর লুপহোল। আসলে মূল বিষয় হচ্ছে তুমি যদি জেলের মধ্যে থাকো কোনো অবস্থায় ভোট দিতে পারবে না, জেলের বাইরে আসলে তুমি রাজার হালে ভোট দিতে পারবে। তবে এখানে এক বিশেষ পরিস্থিতি আছে, যেখানে কিন্তু জেলের মধ্যে বসে থেকেও রাজার হালে পোস্টাল ব্যালটে ভোট দেওয়া যায়, এবং এটিকে বলা হয় প্রিভেন্টিভ ডিটেনশন। এটি কি জিনিস? এটি একটি জটিল জিনিস, আমি আপনাদের অনেক সহজ করে বলছি শুনুন। ধরুন ইসরায়েলের প্রধানমন্ত্রী ভারত সফরে আসবে এবং ভারতের সাথে সম্পর্ক দৃঢ় করতে চায়। অন্যদিকে ভারতের অভ্যন্তরে কিছু শক্তিশালী লোক কিংবা কোনো নেতা হয়তো এটি চায় না যে ভারত ইসরায়েলের সম্পর্ক আরো শক্তিশালী হোক। এই কারণে সে ঠিক করলো যখন ভারত সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী আসবে তখন সে একটি বড় প্রোটেস্ট শুরু করবে, যার ফলে দুই দেশের সম্পর্ক একবার খারাপ করার চেষ্টা করবে। এবং এই জিনিসটি জানতে পারলো ভারতের আইবি এবং অন্যান্য যেসব সিক্রেট সার্ভিস আছে তারা। তখন কি হবে, একটি কমিটির মাধ্যমে ঠিক করা হবে যে এই ব্যক্তিকে 3 মাসের জন্য মানে এই কারণে জেলে ঢুকিয়ে দেওয়া হবে, এবং এই 3 মাসের মধ্যে ওই ব্যক্তি কিন্তু সুপ্রিম কোর্ট বলুন বা হাইকোর্ট বলুন কোনো কোর্টেই যেতে পারবে না, তাকে 3 মাস আটকা থাকতেই হবে, যা হওয়ার 3 মাস পরে গিয়ে হবে। এবং এই পরিস্থিতিতে যদি মানে নির্বাচন হয় তখন কিন্তু উক্ত ব্যক্তি জেলে বসেও কিন্তু পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবে। ফলে এই প্রিভেন্টিভ ডিটেনশন একটি মারাত্মক জিনিস, এটিকে মানে যদি ঠিকঠাক ব্যবহার করে না তাহলে কিন্তু অনেক লোককেই কিন্তু জেলের মধ্যে 3 মাস একটানা রেখে দেওয়া যায়, আবার 3 মাস পরে আরেকটি বোর্ড গঠন করে মানে নির্ণয় করা হয় যে একে আরো এক্সটেন্ড করা হবে নাকি মানে এখান থেকে মুক্তি দেওয়া হবে। এটি একটি বড় জিনিস, আমি এটি আপনাদের সংক্ষেপে বললাম। ফলে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।